তো আমরা এই চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলো পড়বো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আছে, নাগরিকত্বের সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ আলোচনা করো। তো আমরা আগে যে সংজ্ঞাগুলো পড়েছি সেগুলো হলো নাগরিক কি, এইবার হলো সেটা ছিল সিটিজেন অর্থাৎ নাগরিক। এবার যেটা পড়বো সেটা নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ। নাগরিকত্ব হলো একটি আইনগত ও রাজনৈতিক ধারণা যা কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট নির্দিষ্ট রাষ্ট্রের সদস্য হিসাবে চিহ্নিত করে। এর মাধ্যমে ব্যক্তি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু অধিকার ও সুযোগ লাভ করে এবং রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করতে বাধ্য থাকে। সহজভাবে বলতে গেলে নাগরিকত্ব হলো রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে একটি স্থায়ী ও পারস্পরিক সম্পর্ক। এখান থেকেই আমাদের আসল সংজ্ঞাটা দেখো। নাগরিকত্ব হলো রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে একটি স্থায়ী ও পারস্পরিক সম্পর্ক যেখানে উভয় পক্ষই কিছু নির্দিষ্ট অধিকার ও দায়িত্ব ভাগ করে নেয়। অর্থাৎ রাষ্ট্র নাগরিককে অধিকার দেয় এবং নাগরিক রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করে। এবার দেখো আমাদের যে তারপরে আলোচ্য বিষয় আছে নাগরিকত্বের প্রকারভেদ। নাগরিকত্ব কত প্রকার, কি কি? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নাগরিকত্বকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিচে প্রধান প্রকারভেদগুলি আলোচনা করা হলো। 1 নম্বর দেখো, অর্জনের পদ্ধতির ভিত্তিতে, অর্থাৎ কোন কোন ভাবে একজন মানুষ, এখানে বলতে গেলে মানুষের ক্ষেত্রেই ধরতে হবে যারা রাষ্ট্রের নাগরিক হয়ে থাকেন, তারা যে যে পদ্ধতিতে নাগরিকত্ব অর্জন করে। 1 নম্বর, জন্মসূত্রে নাগরিকত্ব। এটা আমরা পড়ছি যে যেভাবে নাগরিকত্ব অর্জন করা যায় তার ভিত্তিতে। সিটিজেনশিপ বাই বার্থ। এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করে তবে সে স্বয়ংক্রিয়ভাবে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। তারপর এটা কি হলো, জন্মসূত্রে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যদি জন্মগ্রহণ করে তাহলে সে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারে। বিশ্বের অনেক দেশ এই নীতি অনুসরণ করে, তবে এর কিছু ব্যতিক্রমও থাকতে পারে, যেমন কূটনৈতিক কর্মীদের সন্তানদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, যারা বিভিন্ন দেশের দূতাবাসে কাজ করে, অর্থাৎ ভারতের নাগরিক সে বাংলাদেশ বা আমেরিকা বা ফ্রান্স বা, এবার দেখো যারা এই দূতাবাসে চাকরি করে, অ্যাম্বাসাডর হতে পারে বা অ্যাম্বাসিতে কাজ করে, এই ধরনের যে ব্যক্তিরা থাকেন সাধারণত তাদের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটাতে হয় পরিবার নিয়ে। তাদের সন্তান সন্ততিরা যদি অন্য দেশে জন্মগ্রহণ করে তবে সেক্ষেত্রে সেই দেশের নাগরিকত্ব কার্যকর নাও হতে পারে। তারা যে দেশের নাগরিক, অর্থাৎ ওই সন্তানের মাতা পিতা যে দেশের নাগরিক, তারা সেই দেশের নাগরিকত্ব পাবে। এরপর নেক্সট আছে বংশানুক্রমিক নাগরিকত্ব, সিটিজেনশিপ বাই ডিসেন্ট। এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তির নাগরিকত্ব তার পিতামাতার নাগরিকত্বের উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তির বাবা অথবা মা অথবা উভয়েই কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিক হন তবে সেই ব্যক্তি যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারেন। অর্থাৎ পিতামাতা যে দেশের নাগরিক, সন্তান সন্ততিরা সেই দেশের নাগরিকত্ব লাভ করবে। নাম্বার সি, স্বাভাবিকীকরণ, ন্যাচারালাইজেশন। এটি একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিদেশি ব্যক্তি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারে। এই শর্তগুলির মধ্যে সাধারণত একটি নির্দিষ্ট সময় ধরে সেই রাষ্ট্রে বসবাস, ভাষার জ্ঞান, রাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য এবং ভালো চরিত্রের অধিকারী হওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। নাম্বার ডি তে নিবন্ধন, রেজিস্ট্রেশন। কিছু ক্ষেত্রে বিশেষত বিবাহ বা অন্য কোনো নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে নাগরিকত্ব অর্জনের একটি সরলীকৃত পদ্ধতি হলো নিবন্ধন। এটি স্বাভাবিকীকরণের তুলনায় কম কঠোর শর্তযুক্ত হতে পারে। তোমরা জেনে থাকবে অনেকেই যারা আমেরিকায় যায় তারা সেখানকার নাগরিকত্ব লাভ করার জন্য একটা আমেরিকান মেয়েকে বিয়ে করে আমেরিকান নাগরিকত্ব পেয়ে যায়। তো এটা হলো এই রেজিস্ট্রেশন বা নিবন্ধন এর একটা উদাহরণ। তারপর আছে দেখো অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকত্ব,
সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। যখন কোনো নতুন ভূখণ্ড কোনো রাষ্ট্রের সাথে যুক্ত হয় তখন সেই অঞ্চলের বাসিন্দারা স্বয়ংক্রিয়ভাবে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারে। এটা দেখো, আমরা আলোচনা করলাম কটা পয়েন্ট আছে, ABCDE। এই 5টা পদ্ধতিতে সাধারণত কোনো দেশের নাগরিকেরা অন্য দেশ বা সেই দেশের নাগরিকত্ব লাভ করে, বা মানুষ এখানে বলতে গেলে দেশের নাগরিকত্ব লাভ করতে পারে। এবার অধিকার ও কর্তব্যের ভিত্তিতে নাগরিকত্বকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। দেখো আছে কি, পূর্ণাঙ্গ নাগরিক, ফুল সিটিজেন। এরা রাষ্ট্রের সকল প্রকার নাগরিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন এবং রাষ্ট্রের প্রতি সকল কর্তব্য পালনে বাধ্য থাকেন। ভোটাধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, সরকারি পদে নিযুক্ত হওয়ার অধিকার ইত্যাদি এদের থাকে। পূর্ণাঙ্গ নাগরিক গেল 1 নাম্বার। 2 নাম্বার বিতে কি আছে? বিতে আছে সীমিত নাগরিক বা লিমিটেড সিটিজেন। কিছু ক্ষেত্রে, বিশেষত নাবালক বা কিছু বিশেষ পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা পূর্ণাঙ্গ নাগরিকের মতো সকল অধিকার ভোগ নাও করতে পারে। তাদের অধিকার ও কর্তব্য আইন দ্বারা সীমিত থাকতে পারে। তোমরা জানো যে যাদের বয়স 18-র নিচে, তারা কিছু কিছু ক্ষেত্রে দেশে একজন নাগরিক যে সমস্ত রকম অধিকার বা যে সুযোগ সুবিধাগুলো পায়, তাদের কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় না। সিতে সম্মানসূচক নাগরিক, অনারারি সিটিজেন। কোনো ব্যক্তি যদি তার বিশেষ কৃতিত্ব বা অবদানের জন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানসূচক নাগরিকত্ব লাভ করেন, তবে তিনি সেই রাষ্ট্রের পূর্ণাঙ্গ নাগরিক না হওয়া সত্ত্বেও কিছু বিশেষ সম্মান ও সুযোগ পেতে পারেন। তবে সাধারণত তাদের রাজনৈতিক অধিকার থাকে না। এবার দেখো 3 নাম্বার কি আছে, রাষ্ট্রের নীতির ভিত্তিতে। এটা বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আর আগে যেটা বললাম, ওইগুলো প্রায় সমস্ত রাষ্ট্রের ক্ষেত্রে অনেকটা একই রকম, কিছু কিছু রাষ্ট্রের ক্ষেত্রে আলাদা আছে, কিন্তু এইগুলো বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন রকম। অর্থাৎ যে রাষ্ট্রের যে নীতি থাকে সেই নীতি অনুযায়ী। নাম্বার কি আছে, একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। এই ব্যবস্থায় একজন ব্যক্তি একই সময়ে কেবল একটি রাষ্ট্রেরই নাগরিক হতে পারে। ভারত একক নাগরিকত্বের নীতি অনুসরণ করে, অর্থাৎ সারা দেশে একই নাগরিক। এবার দেখো দ্বৈত নাগরিকত্ব, ডুয়েল সিটিজেনশিপ, নাম্বার বিতে। এই অবস্থায় একজন ব্যক্তি একই সময়ে দুটি রাষ্ট্রের নাগরিকত্ব ধারণ করতে পারে। অনেক দেশ তাদের প্রবাসী নাগরিকদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আছে। তবে ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি নেই। নাগরিকত্বের ধারণা একটি গতিশীল ধারণা, এটা হলো আমাদের এই যে যে আলোচনা করলাম তার উপসংহার। নাগরিকত্বের ধারণা একটি গতিশীল ধারণা এবং সময়ের সাথে সাথে এর সংজ্ঞা ও প্রকারভেদে পরিবর্তন আসতে পারে। প্রতিটি রাষ্ট্রের নিজস্ব প্রেক্ষাপট ও আইনের উপর ভিত্তি করে নাগরিকত্বের নিয়মকানুন নির্ধারিত হয়। তো এটা শেষ হয়ে গেল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে যতটা আছে, এই চ্যাপ্টার মানে যেটা আর কি তোমাদের বলতে যাচ্ছে, তোমাদের সিলেবাসে যেটা আছে তার পুরোটাই এই প্রশ্নের মধ্যে আছে। এখান থেকে তোমরা মাস্ট অবশ্যই একটা 10 নাম্বারের প্রশ্ন পাবে। তো তোমরা পজ করে করে এই প্রশ্নটি টুকে নাও তোমাদের নোট খাতায়। তোমরা যারা ভিডিওগুলো নিয়মিত দেখো, তোমরা ভিডিও চালিয়ে দেখবে, কেউ ডাউনলোড করে বা মনে করো অন্য কোনো ভাবে ভিডিওগুলো দেখবে না, অনলাইনেই দেখার চেষ্টা করবে। এবং সেকেন্ড সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারে যারা আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালো বন্ধু বা বান্ধবী তোমাদের সঙ্গে পড়াশোনা করলে তাদের সঙ্গে শেয়ার করতে পারো সম্পূর্ণ তোমাদের সিলেবাসটা। এই যে যে প্লে লিস্টগুলো আছে, তোমরা প্লে লিস্ট ফলো করবে। সমস্ত সিলেবাসটাই আমি সম্পূর্ণ করে দেবো এবং খুব তাড়াতাড়ি।